जोरदार करितारे এই জলন্ধর বিচে এখন আমরা আছি। আজকের গল্পটা শুরু করব ভারতের পশ্চিম দিকের ছোট্ট দ্বীপ দিউকে দিয়ে। ভারতবর্ষে 28টি রাজ্যের পাশাপাশি 8টি কেন্দ্রশাসিত অঞ্চলও রয়েছে। দিউ ভারতবর্ষের এই 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একটি। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ভারতের পশ্চিম দিকে অবস্থিত এই কেন্দ্রশাসিত অঞ্চল যাবেন কিভাবে, ওখানে গিয়ে থাকবেন কোথায়, কি কি দেখবেন এবং দিউ যাওয়ার উপযুক্ত সময় কখন ও কতদিনের ট্যুর প্ল্যান বানাবেন। ভিডিওটা শুরু করার আগে বলে নিই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রথমে বলবো দিউ যাওয়ার উপযুক্ত সময় কখন। শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি, যখন দিউয়ের টেম্পারেচার 15 থেকে 23 ডিগ্রির মধ্যে থাকে, এই সময়টাই হচ্ছে দিউ ভ্রমণের উপযুক্ত সময়। এরপর আসি দিউ পৌঁছাবেন কি করে। ট্রেনে গেলে দিউয়ের সবচেয়ে কাছের ট্রেন স্টেশন হলো ডেলভাডা। তবে এই স্টেশনে শুধুমাত্র ন্যারো গেজের ট্রেনই চলে। আমরা জুনাগড় থেকে ডেলভাডা গেছিলাম এই ট্রেনে করে গির অরণ্যের ভেতর দিয়ে। এই নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, দরকার হলে দেখে নিতে পারেন। ওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর যারা সোমনাথ হয়ে দিউ যাবেন তাদের জন্য ভিরাবল রেল স্টেশন হলো বেস্ট। ভিরাবল থেকে দিউয়ের দূরত্ব 92 কিলোমিটার। ট্রেন ছাড়া হায়ার কার বা বাসে করে কম খরচে যেতে পারেন। এটা হচ্ছে দিউ বাস স্ট্যান্ড। যারা দিউ থেকে বাস ধরে যেতে চাইবেন তারা এই দিউ বাস স্ট্যান্ডে এলে বাস পেয়ে যাবেন। বড় বাস স্ট্যান্ড, অনেক বাস আছে, এসি নন এসি সব ধরনের বাসই পাবেন। দিউতে থাকবেন কোথায়? প্রথমে বলি, যেহেতু দিউ একটি কেন্দ্রশাসিত অঞ্চল তাই এখানে সব কিছুর খরচ অন্যান্য জায়গাগুলির চেয়ে একটু বেশি। থাকার জন্য এখানে বিভিন্ন ধরনের হোটেল পাবেন। আমরা ছিলাম হোটেল নীলেশ গেস্ট হাউসে। থাকার অভিজ্ঞতা খুব ভালোও ছিল না, আবার খুব খারাপও ছিল না, মাঝারি মানের একটি হোটেল এটি। তবে আমি আপনাদের কিছু বাজেট হোটেলের ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দরকার হলে দেখে নিতে পারেন। এবার বলি কদিন লাগবে দিউ ঘুরে দেখতে। আমরা দিউ গেছিলাম গুজরাট ট্যুর অর্থাৎ দ্বারকা, পোরবন্দর, জুনাগড়, সোমনাথ এই জায়গাগুলির সাথে। আমার চ্যানেলে এই জায়গাগুলির ট্যুর প্ল্যান নিয়ে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আমার মতে দিউ ঘোরার জন্য 1 নাইট 2 ডে বেস্ট। এবার আসি কি কি দেখব দিউতে। দিউ কিন্তু বিখ্যাত কিছু সুন্দর বিচ ও দুর্গের জন্য। ঘোরার জন্য আমরা একটি অটো বুক করেছিলাম, 1600 টাকা নিয়েছিল। এই অটো দাদা আমাদের সব জায়গাগুলি ঘুরে দেখিয়ে দিয়েছিলেন। প্রথমে গেছিলাম দিউ ফোর্ট। এখন আছি দিউ ফোর্টের সামনে। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিউ ফোর্ট। দিউ ফোর্টে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না, ফ্রি অফ কস্ট এখানে ঢোকা যায়। এখানে ঢুকে আপনারা ঘুরে দেখতে পারেন দিউ ফোর্টটাকে। 6ষ্ঠ শতাব্দীতে পর্তুগিজরা আরব সাগরের তীরে এই ফোর্ট তৈরি করে। এই দুর্গ পর্তুগিজদের দ্বারা নির্মিত সারা বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম। খাম্বাত উপসাগরের মুখের কাছে অবস্থিত সুন্দর এই দুর্গের ভেতর ঢুকলে দেখতে পাবেন দুর্গের ইতিহাস সমন্বিত খোদাই প্রস্তর, দিউ মিউজিয়াম, লাইট হাউস ইত্যাদি। এখান থেকে আপনার কাছে আরব সাগর ধরা দেবে এক অনন্য সুন্দর রূপে। দুর্গের প্রাচীরের দেওয়ালগুলোও কম দর্শনীয় নয়, কিন্তু এই দুর্গের উপরের দিকে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ছোট বড় কামানের সারি। এরপর দেখলাম সেন্ট পল চার্চ। 1601 খ্রিস্টাব্দে এই চার্চ বানানো শুরু হয় এবং 1610 সালে সমাপ্ত হয়। গোয়ার বিখ্যাত চার্চ বোম জেসাস ব্যাসিলিকার নির্মাণশৈলীর সাথে এই চার্চের নির্মাণশৈলী হুবহু মিল পাওয়া যায়। সেন্ট পল ক্যাথিড্রাল, সেন্ট পল চার্চের সামনে। পিছনে আমার যেটা চার্চটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল বা সেন্ট পল চার্চ। এরপর আমরা গেলাম কিছু বিখ্যাত বিচ দেখতে। বিচগুলোর মধ্যে প্রথমে গেলাম জলন্ধর বিচ দেখতে।
আছি জলন্ধর বিচ। এটা দিউয়ের একটা ফেমাস বিচ। এই জলন্ধর বিচে এখন আমরা আছি। চারদিকটা একবার ঘুরে আপনাদের দেখাচ্ছি জলন্ধর বিচটা কেমন। এখানকার নির্জনতা ও বিচের বালির সৌন্দর্য ছিল বলার মতো। তার সাথে তাল মিলিয়ে আরব সাগরের ঘন নীল জলরাশি আপনার মনকে হরণ করতে বাধ্য করবে। এরপর অটোদাদা আমাদের নিয়ে গেলেন আইএনএস খুকরি জাহাজের মেমোরিয়াল স্থলে। ছোট টিলার মতো উঁচু জায়গাতে অবস্থিত এটি। যাওয়ার রাস্তায় এই জায়গাটা ছিল অসাধারণ দেখতে। যারা রিল বানাতে চান তাদের জন্য একদম আদর্শ জায়গা এইটি। এখন আমরা আইএস খুকরি শিপ মেমোরিয়ালের কাছে এসেছি এটা দেখবার জন্য। কারোর পায়ে হাঁটতে অসুবিধা হলে এরকম গাড়িও আছে ঘুরে দেখানোর জন্য। এর পাশেই আছে একটি শিব মন্দির, যেটা বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় অসাধারণ লাগছিল দেখতে। এর পরের গন্তব্য ছিল গঙ্গেশ্বর মহাদেব। দিউ পূর্বে পর্তুগিজ শাসিত হওয়ায় এখানে খ্রিস্টান নিদর্শন বেশি থাকলেও হিন্দু নিদর্শনও কিন্তু খুব একটা কম নেই। এখন এসেছি গঙ্গেশ্বর টেম্পলে। এখানে গঙ্গেশ্বর টেম্পল দেখব। এটি গঙ্গেশ্বর মন্দিরের প্রধান ফটক বা মূল এন্ট্রান্স। গঙ্গেশ্বর মহাদেব হল সমুদ্রের তীরে অবস্থিত 5টি শিবলিঙ্গ, যাতে সমুদ্র সদা সর্বদা অভিষেক ঘটাচ্ছে। প্রকৃতি এখানে প্রতিনিয়ত শিব ঠাকুরের মাথায় জলদান করছে। স্থানীয়দের কাছ থেকে জানলাম এই 5টি শিবলিঙ্গ নাকি প্রাকৃতিকভাবে সমুদ্র থেকে জেগে উঠেছেন। এবার একটু তৃষ্ণা নিবারণ করে চললাম পরের গন্তব্য, যেটা ছিল আমাদের শেষ গন্তব্য, নাগুয়া বিচ। নাগুয়া বিচ দিউয়ের সবচেয়ে ফেমাস বিচ। এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, তবে সময়ের অভাবে এবং সন্ধ্যা হয়ে যাওয়ায় এই জায়গা আমরা তেমন করে এনজয় করতে পারিনি।